অনেকের জিজ্ঞেস করছি যে প্রেশার আছে কিনা। অনেকে বলছে যে প্রেশার আছে, কিন্তু ওষুধটা হচ্ছে যে কেউ 2 দিন পর খাচ্ছেন, কেউ হচ্ছে যখন মাথা ঘাড় ব্যথা করতেছে তখন খাচ্ছেন। এভাবে খাইলে কিন্তু প্রেশার স্ট্রোক করবে বা যে কোনো সময় রক্তনালী ছিঁড়ে আমরা কিন্তু মারাও যাইতে পারি। তো আমরা ডাক্তারকে না বলে কখনো প্রেশারের ওষুধটা বন্ধ করবো না। এক দ্বিতীয় কথা হচ্ছে যে প্রেশারের ওষুধ যখন একবার মানুষ ধরে তখন প্রেশারের ওষুধ ছাড়া জিনিসটা এটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত চালাইতে হবে। এবং আপনি প্রেশারের ওষুধ খাচ্ছেন প্রেশার কমানোর জন্য, কিন্তু সাথে হচ্ছে যে তেল অনেক বেশি খাচ্ছেন বা চিনি অনেক বেশি খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার প্রেশারটা কমবে না। হ্যাঁ, এখন তেল বলতে সাথে খালি রান্নার তেল কমাইতে হবে বিষয়টা এরকম না। গরু মাংসের চর্বিটা ফেলে দিয়ে যদি খালি মাংস খান তাতে মাংসের কোনো সমস্যা নাই, চর্বিটা একটু ফেলাই দিবেন। বা ডিমের কুসুমটা প্রেশার হইলে 2 থেকে 3 দিন খাইলে ভালো, বাকি দিন সাদা খাবেন। কথা বুঝছেন? এক্সট্রা আমরা অনেক সময় চর্বিটা রেখে অন্য তরকারিতে দেই, মনে করি যে অন্য তরকারি দিলে মিশে গেল, আসলে চর্বি জায়গাতেই থাকে, এই জিনিসগুলো করবেন। আর যারা প্রেশারের সমস্যায় ভুগতেছেন সকালবেলা হাঁটবেন না, চেষ্টা করবেন বিকালবেলা আধা ঘন্টার মতো করে ফাঁকা জায়গায় হাঁটার জন্য। হ্যাঁ, টক জাতীয় ফল সাথে একটা মিষ্টি ফল রাখার চেষ্টা করবেন। এখন মিষ্টি ফল বলতে যেমন সারা বছরে কলাটা পাওয়া যায়, আমরা যদি একটা কলা খাই, 2টা খেজুর খাই, সাথে একটা টক ফল, যে কোনো একটা টক ফল রাখবেন। এবং সিজনাল ফলগুলা, যেমন ধরেন যে এখন যদি যারা খুব বেশি আম খান, কাঁঠাল খান, তাদেরও কিন্তু আপনার হচ্ছে রক্তে চর্বিটা বাড়তে পারে বা ডায়াবেটিসটা বাড়তে পারে। তাহলে চেষ্টা করবেন যে একটা আম খাওয়ার, ওই দিন আর কাঁঠাল খাবেন না। 4-5টা কাঁঠালের রুয়া খেলে ওই দিন আর আম খাবেন না। মিষ্টির ফলগুলো এভাবে আপনাদেরকে খাইতে হবে, যাদের ডায়াবেটিস নাই তাদেরকেও। হ্যাঁ, আর যাদের ডায়াবেটিস আছে তাদেরকে তো বইয়ের মধ্যে লেখা আছে ঠিক ওভাবে খাইতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আর আমরা যারা হচ্ছে যে অনেক সময় কোলেস্ট্রল বাড়ে, রক্তের চর্বি বাড়ে, আমরা মনে করি যে শুধু চর্বিটা বাদ দিলেই হবে। আসলে ওই সময় আমাদের চাল আটার তৈরি খাবারগুলো কমায় ফেলতে হবে। ধরেন আগে আপনি 2 কাপ ভাত খাচ্ছেন, তখন ওইটা 1.5 কাপে নিয়ে আসতে হবে। আগে 3টা রুটি খাইতেন, তখন 2টা আস্তে আস্তে নামায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু চর্বি বাড়ে। আমরা মনে করি যে শুধু চর্বি খেলে চর্বি বাড়ে না, আপনার ওই সরকারি খাবার থেকে হচ্ছে চর্বিটা বাড়ে। যার কারণে কি করবেন যে চাল আটা সুজি আলু এই যে খাবারগুলো তখন কমাই দিতে হবে, খাবারগুলো কমাই দিতে হবে। হ্যাঁ, তখন শাকসবজি ফলগুলো বেশি খেতে হবে। এখন দেখা যাচ্ছে যে শাকসবজি কোনগুলা খাবেন, যে শাকসবজিগুলা জাংলিতে ঝুলে ঝুলে হয়, কোনগুলো হয় বলেন তো? ধরেন যে সজনা হয়, চিচিঙ্গা হয়, ঝিঙ্গা হয়, তারপরে হচ্ছে বরবটি হয়। এই সবজিগুলো মানুষের জন্য একটু ভালো, সেটা কিডনি রোগীর জন্য ভালো, সেটা ডায়াবেটিস রোগীর জন্য ভালো, সেটা হার্টের রোগীর জন্য ভালো। যেগুলো ঝুলে থাকে, যেগুলো মাটির নিচে হয়, এগুলো একটু বেশি সুগার থাকে, ক্ষতি হয় বেশি, এবং ওজনও বাড়ায়, সাথে ডায়াবেটিস বাড়ে, সাথে হচ্ছে আপনাদের কোলেস্ট্রল লেভেলটাও বাড়ে। তাহলে আমরা কি করবো, এই বয়সে একটু ঝুলা সবজিগুলো খাবো। কথা বুঝেছেন? এখন অনেকে আছে যে ভাত খাওয়ার খুব প্রবণতা বাড়ে, যে আমার খুব খালি খিদা লাগে, আমরা যে ভাত খাই, বা মিষ্টি থাকে মিষ্টি খাই না। এটা না করে আমরা যখন খিদা লাগবে তখন একটু চেষ্টা করবো যে শশার সালাদ খাওয়ার জন্য, বা এই যে লাউয়ের সবজি খাওয়ার জন্য, চিচিঙ্গার সবজি খাওয়ার জন্য নেবেন। তারপরে একটু ভাত দিবেন, বেশি সবজি খাবেন। আর মাছ মাংস, অনেকে এখানে বললো যে মাংস খায় না, মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছে, গন্ধ লাগে, তাহলে আমাদের শরীরের তো মাংসগুলো ঠিক থাকবে না। হ্যাঁ, শরীরে গঠন ঠিক থাকবে না। আপনারা মাছ খান, মাংস খান, ডিম খান, যে কোনো একটা একবেলা খাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই মাংসের চর্বি ছাড়া মাংসটা খাওয়ার চেষ্টা করবেন। মুরগি খান বা গরুটা খেলে শুধু মাংস যে লাল অংশটা আছে ওইটা বেছে নিয়ে কাটে নিয়ে খাইতে হবে। কথা বুঝছেন? আর ডিমটা খাওয়ার নিয়ম হচ্ছে, যদি প্রেশার হয় কারো, তাহলে আমরা বলি যে 3 থেকে 4 দিন কুসুম খাবেন ভাগ করে, বাকি দিন সাদা, সপ্তাহে বাকি দিন সাদাটা খাবেন। না হলে খাবেন না, 3-4 দিনই খাবেন, এভাবে খাবেন, তাতে সমস্যা হবে না। আর দুধের বেলা যেটা আছে, যে আমরা যদি গ্রামের দুধটা ভালো পাই, আমরা সাধারণত প্রেশার রোগীদেরকে বলি যে টানা গরুর দুধ খাইতে না, কারণ যতই বলেন না, যতই ফল ফেলে দেন, চর্বি কিন্তু ওই দুধের মধ্যে থাকেই যায়। হ্যাঁ, তো আমরা করি কি পানি মিশিয়ে দিই, পানি মিশালে চর্বিটা কোথায় যায়? অনেকে আছে যে আমি তো মাংস খাই না, মাংসের ঝোল খাই। আসলে বলেন তো, যে ঝোলে কি বেশি ক্ষতি জিনিস যায় নাকি মাংস খেতে যায়? ঝোলে যায়। তাহলে আমরা যে তেল দিচ্ছি সেটাও ঝোলে যাচ্ছে, আমরা যে মাংস থেকে যে চর্বিটা গলে যাচ্ছে সেটাও ঝোলে যাচ্ছে। তাহলে কি করবেন, মাংস খাবেন, ঝোল খাবেন।
চেষ্টা করবেন ফ্রিজে ঢুকায় রাখতে, যখন জমে যাবে চটকে ফেলাই দিবেন, আবার মাংসটা গরম করে ওই খালি উপরে দিয়ে খাবেন। আন্টি তুলখানা না তুমি এখানে বসো, অনেকটাই আপনার ভালো থাকবে। অনেকে আছে এখন যে অনেক হাই প্রেশার থেকে কিডনি অবশ্যই 3 মাস পর চেক করতে হবে, অবশ্যই কিডনি প্রোফাইল করে দেখতে হবে কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আম্মাও কিন্তু করে রেগুলার। অবশ্যই প্রেশার থাকলে আপনার কোলেস্ট্রল লেভেলটা বাড়তেছে কিনা অবশ্যই কোলেস্ট্রলের চেক আপটা করতে হবে। মাঝে মাঝে একটা পুরো পেটের আলট্রাসাউন্ড করতে হবে যে ওইখান থেকে কোনো সমস্যা হচ্ছে নাকি। কিডনির সমস্যা, আপনার যদি প্রেশারের সমস্যা থাকে চোখ দেখাইতে হবে। আবার ডায়াবেটিসের সমস্যা থাকলেও এই সমস্যাগুলো বাড়বে, তাহলে এই টেস্টগুলো করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে যাদের হাতে পায়ে জ্বালা পোড়া আছে তারা কোন ধরনের খাবারগুলো কমাই দিবে। ডাল, বিচি, বাদাম, ছোলা, গিলা, কলিজা, মগজ, পাখির মাংস, হ্যাঁ, এই জাতীয় খাবারগুলো থেকে আমাদের একটা অ্যাসিড বাড়ে, তখনই আমাদের গিটুতে অ্যাসিড জমে জ্বালা পোড়া বেশি হয়, অস্থির হয়ে যায়, মোটামুটি মরিচ লাগাই দিচ্ছে, হ্যাঁ, তখন তার টেস্ট আপনার বুঝতেছে না কি করতে হবে। তখন হচ্ছে যে কি করবেন, যদি বেশি হয় ডাক্তারের কাছে দেখাবেন, তখন খাবারগুলো কন্ট্রোলে নিয়ে আসবেন। এই সমস্যা একবার হইলে এটা বারবার আসে। গিলা, কলিজা, মগজ, সবজির বিচি, যে কোনো রকম ডাল, তারপরে হচ্ছে সিমের বীজ, মানে সবজি থেকে বিচিটা ফেলে দিয়ে রান্না করা ভালো। বাচ্চাদের জন্য এটা করা যাবে না, নিজেদের জন্য করবেন। তারপর যে গিলা, কলিজা, মগজ, হাঁস, কবুতর, পাখি, পুঁই শাক, পালং শাক, কপি জাতীয় সবজি, এই খাবারগুলো তখন আমরা কি করতে হবে, বন্ধ রাখতে হবে কিছুদিন বা কমাই নিয়ে আসতে হবে। কমাটা না গেছে তিনি চলবে যে বাদ বাড়বে, কিন্তু বাসনও বাড়বে, যেমন হাঁসে আর অনেকে তুই করতে পারে না, এগুলো কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হলেও হয়। আবার ক্যালসিয়াম বডিতে অনেক বেশি আছে কিন্তু বাদ হইছে, তখন আপনারা বুঝতে পারবেন না। বাতের 200 রকম বাদ আছে, আর কোনটা হইছে, তাহলে কিন্তু আমি কি খাবারগুলোকে কমায় আনতে হবে। হাত পা গুলো ওই অ্যাসিডটা বাড়লে হাত পা ঘামবে, ওই অ্যাসিডটা বাড়লে হাত পা ঘামবে। আরেকটা হচ্ছে যাদের বয়স 45 পার হয়ে গেছে তাদের হাত পা ঘামবে, কেন মাসিকটা বন্ধ হওয়ার সময়টা চলে আসে, তখন হাত পা ঘামবে, রাগ লাগবে, আমাদের হরমোনটা মুখখানে পাহাড়ে আমাদের মধ্যে হচ্ছে বিরক্ত যদি মাসিকটা বন্ধ হচ্ছে বন্ধ হবে, তখন গাইনি ডাক্তারকে দেখাইলে ওরা একটু হরমোনের ওষুধ দিতেও পারে না, এরকম কি করে সহ্য করে ওটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। হ্যাঁ, যাদের ইন্টারেস্ট চলছে তাদের এই সমস্যাটা হয় অল্প বয়সে, না মুখখান দেন না আগে মাসিক বন্ধ হয়ে যাওয়ার মতো তখন কিন্তু আমাদের হাত পা ঘামাঘামি করবে, আমাদের খাবারের রুচি কমে যাবে, আমাদের হাড়িতে ব্যথা আসবে। হ্যাঁ, আর এইখানে অনেকে বলতেছে যে একটু ব্যথা শুরু হয়েছে কোমরে বা হাঁটুতে। অল্প ব্যথা মানে অল্প ক্ষয়, বেশি ব্যথা মানে ক্ষয় হয়ে যাওয়া। বেশি ব্যথা মানে যে ব্যথাটা আমার বডি থেকে যাচ্ছেই না, দিনেও ব্যথা রাতেও ব্যথা, তখন কিন্তু হাড় ভালো দিচ্ছে না। আপনি যদি একটা হাড় অনেকদিন বাড়িতে পুঁতে রাখেন দেখবেন নরম হয়ে গেছে, ঠিক ওরকম ভাবে আমাদের যখন জয়েন্টগুলোতে ক্যালসিয়াম বা ভিটামিনগুলো কমে যায় তখন হাড্ডিটা জয়েন্ট থেকে খুলে যায়। এইটা কি হয় যে আমরা পড়ে যাই না, কিন্তু হাড্ডিটা খুলে যাওয়ার কারণে আমরা পড়ে যাই, তখন ভেঙে যায়, মানে ভেঙে পড়ে যায় আর কি হাড্ডি। হ্যাঁ, ধর একটা খুঁটিতে ঘুম ধরছে, কি হবে, খুঁটিটা ভেঙে পড়ে যাবে না, এরকম আর কি আমাদের হাড্ডিটা হবে ভেঙে পড়ে যায়, এটাকে বলে অস্টিওপোরোসিস। এগুলো অনেকের শেষ বয়সে যা হয় অনেকের অনেক আগেই হয়েছে। আর যারা হচ্ছে যে এখন এখানে যারা আছেন সবাই মোটামুটি বয়স্ক, তবে চেষ্টা করবেন যাদের ঘরে মা, বোন বা বৌমা আছে বা মেয়ে আছে, যেন বাচ্চা পেটে আসার পরে সাথে সাথে একটা গাইনি ডাক্তারকে দেখায়। কেন দেখায়? বাচ্চা নর্মালে হোক বা সিজারে হোক এটা দেখার বিষয় না, এটা হচ্ছে যে বাচ্চাটা সুস্থ হবে কিনা, মায়ের ঘাটতি আছে কিনা। এই যে ফলিক অ্যাসিড যে পাশের মেয়েটাকে দিচ্ছে খায় না, আয়রন খায় না, ক্যালসিয়াম দেওয়া হয়, বাচ্চার হাত দাঁত গঠন হচ্ছে না, মায়ের কাছ থেকে বাচ্চা পাচ্ছে না, নিয়ে যাচ্ছে না, মার ক্ষতি হচ্ছে না। এই কারণে বাচ্চার মাটা বসেছে একটা বাচ্চা হওয়ার পরে যে আমার কোমরে ব্যথা আসতেছে, ব্যথাটা সিজারের ইনজেকশনের জন্য না, আমার 6টা অপারেশন, আমার তো কোনো ব্যথা নেই, তাহলে তো আমারও ব্যথা হতো ইনজেকশনের জন্য, তাই না? কেন ব্যথাটা হচ্ছে যে ওই যে ঘাটতিটা হচ্ছে ক্যালসিয়ামের বা ওই যে ঘাটতিটা হচ্ছে তার অন্য ভিটামিনের, তখন এটা রিকভারি না হলে ওই বাচ্চাটাও কিন্তু অসুস্থ হচ্ছে, ওই বাচ্চাটারও কিন্তু কোনো যে মানে হাড় দাঁত গঠন হচ্ছে না, মানে একটা বয়সে যে সমস্যা হচ্ছে। কথা বুঝছেন? এখন এখানে যার ইঞ্জিন যত ভালো, যত ভালো থাকবে বয়সকালে সে তত বেশি ভালো চলাফেরা করতে পারবে। তবে এই বয়সে যাদের প্রেশার ডায়াবেটিস আছে তারা কখনোই নিজের ইচ্ছা মতো ওষুধগুলো বাদ দিয়ে না। লো প্রেশার হলে আমরা সাধারণত বলি যদি আপনার বারবার মাপার করে লো প্রেশার দেখেন সেক্ষেত্রে ভালো শিয়া নাকি দরকার নাই, একটা দুটো পাঠাবে। যেমন প্রেশারের রোগীরা কিন্তু অক্সিজেনটা খেতে পারে না বা লবণ খেতে পারে না। আপনারা কিন্তু অনেক বেশি লবণ খান, পাতে লবণ, ফলে লবণ, এগুলো আমার মাকে আমি বলে বুঝিয়ে দেবেন খাওয়া যাবে না। হ্যাঁ,
চেষ্টা করবেন না খাওয়ার জন্য। অর্সেলেন বুলায়া লো প্রেশার রুগী খাবেন, কিন্তু প্রেশার হাই আছে, লো হয়ে গেছে, তখন অর্সেলেন খাওয়ার দরকার নেই, ওষুধটা ঠিকমতো খাবেন। প্রেশার লো হইলে ওষুধ বন্ধ করা যাবে না। প্রেশার প্রথম মাপার সময় 3 ভাবে মাপতে হবে, শুয়ে বসে দাঁড়ায় 3 দিন, শুয়ে বসে দাঁড়ায় 3 দিন রিডিংটা নিয়ে ডাক্তারকে বলবেন আমার এই রিডিংটা ছিল, ওষুধ লাগবে কিনা, ডাক্তার দিলে সারা জীবন দিবে, খাবেন, না দিলে দিল না। কথা বুঝেছেন? আর যাদের হচ্ছে এই যে ওজন বেশি আছে, আগে চেষ্টা করবেন চিনিটা বন্ধ করা। এই তোবরখানা জাহান বাবা, সেটা আপনাদের বিষয়, চিনিটা বন্ধ করার চেষ্টা করবেন, চিনি দেওয়ার খাবারগুলো বন্ধ করবেন। এখন অনেকে আছে আমি তো চাই চিনি খাই না, কিন্তু সেমাই ঠিকই খাচ্ছে, হ্যাঁ মিষ্টি ঠিকই খাচ্ছে, পায়েস ঠিকই খাচ্ছে, চিনি বেশি যাচ্ছে না ওগুলো? তো আমাদের নিয়ম হচ্ছে 1 থেকে 2 চামচ চিনি আমরা খেতে পারি, এর বেশিটা প্রয়োজন হয়ে যায়, হ্যাঁ এর বেশিটা খাওয়া যাবে না। তবে ওই যে একটু মানে আপনি যেহেতু তোবারক মনে করে খাচ্ছেন, একটু ভেঙে খেলে তাদের খাওয়া যাবে, সাথে সমস্যা নাই, কিন্তু আমরা প্রতিদিন সেটা করবো না। হ্যাঁ, আর একটু 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে যদি জোরে হাঁটতে পারেন, যাদের হাড়ের সমস্যা নাই। আমার হচ্ছে যে যারা আমার কাছে নাম্বার আছে, যখন নাম্বার নিয়ে যান, আমরা হচ্ছে ওইখান থেকে ডাক্তার দিয়ে বা অন্য মাধ্যমে আপনাদের সাথে কথা বলে দিব। আর আমরা একটা কোম্পানির সাথে কথা বলছি যে ক্যালসিয়াম বা অন্য কোনো ওষুধ যদি ফ্রি পাই, আমরা সেটা আপনাদেরকে নিয়ে পাঠানো যাওয়ার চেষ্টা করব। অল্প বয়স বেশি বয়স বলে কথা বলি নাই, আমাদের যাদের সমস্যা হবে, যাদের গঠন খারাপ, মেয়েদের এই জন্য বাচ্চা মেয়েদের একটু খেয়াল করবেন, দুধ ডিমগুলো খাচ্ছে কিনা, শাকসবজি খাচ্ছে কিনা, মাঝে মাঝে ভিটামিন ক্যালসিয়াম দরকার হলে খাওয়াচ্ছেন কিনা। তো সেক্ষেত্রে ওই অল্প বয়স্ক বেশি বয়স্ক না, যে কোনো বয়সে যদি সমস্যা আসে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। হাঁটুর ব্যথা হোক আর যে ব্যথা হোক, ক্যালসিয়াম বা বাতের সমস্যা হইতেই পারে। আবার দীর্ঘদিন যদি ট্রিটমেন্ট না করেন, ক্ষয় হয়ে যে পঙ্গু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটু সচেতন থাকেন। হ্যাঁ।